নমস্কার, গল্পের কোলাহলের ৮৩ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আমাদের আজকের এই ঘটনাটি পাঠিয়েছে অরিত্র। এই ঘটনাটি অরিত্রর সাথে অরিত্রর গ্রামের বাড়ি শ্যামলাতে ঘটেছিল। এটি একটি ভারী অদ্ভুত ঘটনা, বলতে পারো অরিত্রর জীবনের একটি ভয়াবহ লাইফ এক্সপিরিয়েন্স, যেটা শেয়ার করেছে অরিত্র আজকের ঘটনায়। বন্ধুরা, তোমরাও এরকম নিজের জীবনের অলৌকিক ঘটনা বা কারুর থেকে কোনো শোনা অলৌকিক ঘটনা পাঠাতে পারো খুব সহজে আমাদের মেল আইডি গল্পের কোলাহল@gmail.com-এ। নিচে ডেসক্রিপশানেও দেওয়া রয়েছে আমাদের মেল আইডি। আজকের ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও। নতুন সত্যি ভৌতিক বা অলৌকিক ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও আমাদের ছোট্ট চ্যানেল গল্পের কোলাহলকে। চলি সরাসরি ঘটনায়। অরিত্র যেমনভাবে লিখে পাঠিয়েছে সেরকমটাই আমি পাঠ করে শোনাচ্ছি। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। হ্যালো অয়ন, আশা করি তুমি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আশা করি গল্পের কোলাহল পরিবারের সকল সদস্যরাও খুব ভালো আছে। আমার নাম অরিত্র। বর্তমানে আমি কলকাতাতেই থাকি। আমাদের পুরনো বাড়ি রয়েছে পূর্ব বর্ধমানের শ্যামলা নামের এক গ্রামে। বর্তমানে সেই বাড়ি বন্ধ হয়েই পড়ে আছে। সেখানে আগে থাকতো আমার জেঠু, তবে তিনি আর এখন বেঁচে নেই। আমার জেঠুর মৃত্যুর রহস্য নিয়েই আজকের এই ঘটনাটি আমি লিখে পাঠাচ্ছি। ভালো লাগলে পাঠ করে শুনিও। তখন আমার বয়স ছিল 18। সালটা 2014 সাল। আমাদের গ্রামের বাড়ির প্রতি আমার টানটা বরাবরই একটু বেশি ছিল আমার বাবা মায়ের থেকে। আমার জন্মানোর আগেই আমার বাবা কলকাতায় চলে এসেছিল কাজের সূত্রে। তাই ছোট থেকে বেশ কিছুটা বড় হওয়ার পর এই শহরের চেঁচামেচি কোলাহল থেকে দূরে গ্রাম্য পরিবেশটা আমাকে বেশ আকৃষ্ট করে রাখত। আর একটা কারণ ছিল আমার জেঠু। জেঠু বিয়ে করেনি, তবে ভারী রসিক মানুষ ছিলেন। আমাকে জেঠু নিজের ছেলের মতো স্নেহ করতেন। তাই সুযোগ পেলেই আমাকে জেঠু গ্রামের বাড়িতে নিয়ে চলে যেত। এবার আসি 2014 সালে। সেবারে জেঠু আমাদের কলকাতার বাড়িতে এসেছিলেন। তখন ভালোই শীত পড়েছে, ডিসেম্বর মাস। এক সপ্তাহ মতো থাকার পর জেঠু বলল তাকে এবার গ্রামে ফিরতে হবে। আমি সব থেকে বেশি দুঃখ পেলাম। চোখ দিয়ে জলও বেরিয়ে এলো জেঠু চলে যাওয়ার কথাটা শুনে। জেঠু তখন বলল, ওই তুই কাঁদছিস কেন? তুই তো আমার সাথে যেতে পারিস। কিছু সপ্তাহ পর না হয় তোকে আবার দিয়ে যাব। শুনে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আর জেঠু যখন বলেছে, মা বাবাও বাধা দিল না। লট বহর গুছিয়ে চললাম জেঠুর সাথে আমাদের গ্রাম শ্যামলায়। বিকাল বিকাল আমরা পৌঁছে গেলাম গ্রামে। ওখানের ঠান্ডা আমাদের শহরের থেকে এতটাই বেশি যেন আমার পাঁজরের হাড় ঠান্ডা হয়ে যাচ্ছিল ওই বিকালের হাওয়াতে। রাত বাড়তে খাওয়া দাওয়া সেরে জেঠু বিছানা করল আমাদের শোয়ার জন্য। তবে জেঠু সেই সময় আমাকে একটা অদ্ভুত কথা বলল। অরিত্র, রাতের বেলায় বিছানা থেকে যখন নামবি আমায় ডাকবি, একা ঘর থেকে বেরোবি না। এরকম অদ্ভুত কথা জেঠু কোনোদিনও বলেনি এর আগে। আমার ভারী অদ্ভুত লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, কেন জেঠু? জেঠু উত্তরে বলল, রাতের বেলা এসব শুনতে হবে না, সকালে বলবো, এখন ঘুমো। মনে প্রশ্নটা নিয়েই শুয়ে পড়লাম। ক্লান্তির জন্য কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। ঘুমটা ভেঙে যায় একটি গলার আওয়াজে, যেন কেউ আমার নাম ধরেই ডাকছে বারবার। আর ঘুমের মধ্যেই সেই আওয়াজ আমাকে যেন মন্ত্র বলে টেনে নিতে চাইছে নিজের দিকে। ঘুমটা ভেঙে যায় আমার। তখনও আমি পরিষ্কার শুনতে পাই সেই কণ্ঠস্বর, আমার জেঠুর গলা। অরিত্র, আয়, বাইরে আয় অরিত্র।
আমি খাটের যেদিকে শুয়েছিলাম তার ঠিক সোজাসুজি ছিল ঘর থেকে বেরানোর দরজাটা। আমি দেখি সেই দরজা খোলা। বাইরেটা মিশমিশে কালো অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে জেঠু। একটু ঝুঁকে রয়েছে কেমন অদ্ভুতভাবে। অন্ধকারের মধ্যে জেঠুর ফ্যাকাশে মুখটা চিনতে আমার অসুবিধা হলো না। আমি খাট থেকে নামতে যাব এমন সময় আমার বাঁ হাতটা যেন কেউ শক্ত করে চেপে ধরে। সেই কঠিন স্পর্শে আমার টনক নড়ে। আমি বাঁ দিকে তাকিয়ে দেখি জেঠু আমার পাশেই, মুখে আঙুল দিয়ে চুপ করতে বলছে। সেই দেখেই আমি চেঁচাতে যাই। জেঠু আমার মুখটা চেপে ধরে বলে, চুপ কর, চুপ কর, আওয়াজ করিস না, এখন শুয়ে পড়, কাল আমি সব বলবো তোকে। কম্বলের তলায় আমার ভয় হাত পা বরফ হয়ে যাচ্ছিল। কোনো রকমে সেই রাতটা পার হয়। পরের দিন সকালে জেঠুর ডাকে আমার ঘুম ভাঙে। প্রথমেই আমি জেঠুকে আগের দিনের রাতের ওই ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করি। জেঠু বলে, সব বলছি, আগে কিছু খেয়ে নে। তারপর সকালে টুকটাক খেয়ে জেঠুর ঘরে বসি। তখন জেঠু বলে, এই শ্যামলা গ্রামটা খুবই সুন্দর একটি গ্রাম ছিল, তবে কিছু মাস আগে এখানে একটি অঘটন ঘটে। শ্যামলা গ্রামের পেছনের অজয় নদীতে ভেসে আসে এক মৃতদেহ। সেই দেহ কার আর কোথা থেকেই বা এসেছিল তার খোঁজ কেউই পায় না। দেহটি দাহ করার জন্য নিয়ে যাওয়া হয় শ্মশানে। সব জোগাড় করে যখন দাহক্রিয়া করতে যাবে, দেখা যায় ওই দেহটি সেখানে নেই। অনেক খোঁজাখুঁজির পরেও সেই দেহ কেউ খুঁজে পায় না। তবে সেই দিন রাত থেকে এই শ্যামলা গ্রামে নেমে আসে এক আতঙ্ক। মাঝরাতে অনেকেই নিজের নাম ধরে ডাকার আওয়াজ শুনতে পায়, আর যে সেই ডাকে সাড়া দেয়, পরের দিন তার দেহ অজয় নদীতে ভাসতে দেখা যায়। জেঠুর এত বয়সে হঠাৎ করে এরকম একটি আষাঢ়ে গল্প বানিয়ে আমাকে ভয় দেখানোর কোনো কারণ ছিল না। আমি ভয় পেলেও জেঠুকে সেটা প্রকাশ করলাম না। উল্টে প্রশ্ন করলাম, জেঠু, কাল রাত্রিরে আমাকে যে ডাক ছিল ঘরের বাইরে থেকে, ওটাই কি তাহলে? জেঠু গম্ভীর মুখ করে ঘাড় নেড়ে হ্যাঁ বলে। তারপর বলে, কাল তুই ডাক তো শুনেছিলিস, সেটা কার ডাক ছিল? আমি জেঠুকে বলি, তুমি ডাকছিলে আমাকে বাইরে থেকে। জেঠু সেটা শুনে যেন একটু ভয় পায়। তারপর আমাকে বলে, তোকে কালকে সকালেই আমি কলকাতায় দিয়ে আসবো, এখানে তোকে রাখা ঠিক হবে না। আমি চুপ করে বসে থাকি কথাটা শুনে। মাথার ভেতরে আমার ঘুরতে থাকে একটাই জিনিস, সেই রাতেই আমাকে রহস্যটা জানতে হবে। বিকালের দিকে জেঠুর সাথে একটু বেরিয়েছিলাম টুকটাক কেনাকাটা করতে। তারপর অজয় নদীর ধারেও গেলাম। পাশেই একটি মাঠ ছিল, সেখানে আমার বয়সী অনেক ছেলেরাই ফুটবল খেলছিল। আমার চোখ যায় মাঠের বাঁ দিকের বট গাছের দিকে। বট গাছের তলায় একটা লোক দাঁড়িয়ে দেখছে আমার দিকে, অনেকটাই দূরে, তাও বুঝতে পারি তার দৃষ্টি আমার দিকেই। লোকটা কেমন যেন একটু কুঁজো হয়ে আছে, ঠিক যেমনটা কাল রাত্রিরে দরজার বাইরে দেখেছিলাম। তবে সেটা কাল রাত্রিরে জেঠুর মতো দেখতে অবয়ব ছিল, এটা অন্য একটি লোক। আমার চোখের পলক পড়তেই আশ্চর্য ব্যাপার ঘটল। লোকটা যেন ম্যাজিকের মতো উধাও হয়ে গেল। বটগাছের তলাটা ফাঁকা। তীব্র ঠান্ডা হাওয়ায় আমার শরীরের সব হাড় কাঁপিয়ে দিল। তার সাথে একটি অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পেলাম। গলাটা আমার জেঠুর। অরিত্র, আজ রাতে আমার সাথে আসবি তো? কি অদ্ভুত! জেঠু তখন আমার সামনেই দাঁড়িয়ে মাঠে খেলা দেখছে, আর সেই গলা
যেন কানের ভেতরে শুনতে পেলাম। জেঠুকে বলতে যাব, চোখটা গেল নদীর ওপারে। সেখানে দেখলাম অনেক মানুষের ভিড়, তবে তাদের আকার একই রকম। মহিলা, পুরুষ, বাচ্চা সবাই রয়েছে। সবাই একটু কুঁজো, আর তাদের মুখে রয়েছে একটা অদ্ভুত হাসি, যেন আমাকে তাদের সাথে ডাকছে। আমি দৌড়ে গিয়ে জেঠুর হাতটা ধরি। জেঠু জিজ্ঞাসা করে, কি হলো? আমি নদীর ওপারটা দেখাই। জেঠু দেখে সেদিকে, আমিও দেখি, কিন্তু সেখানটা ফাঁকা, কেউ নেই। আমাকে জেঠু জিজ্ঞাসা করে, কিছু দেখলি নাকি? আমি বলি, অনেক মানুষ ওখানে কিরম অদ্ভুতভাবে দাঁড়িয়েছিল জেঠু, আবার হাসছিল যেন আমার দিকে তাকিয়ে। জেঠু ভুরু কুঁচকে আবার তাকায় ওই দিকে, তারপর কিছু একটা চিন্তা করে, আমার হাতটা শক্ত করে ধরে, তারপর প্রায় দৌড়েই বাড়ির দিকে চলে আসে। বাড়িতে ফিরে জেঠু আমার থেকে আবার জানতে চায় কি দেখেছিলাম ওখানে। জেঠুকে আবার আমি সব বলি। জেঠু কিছুক্ষণ গম্ভীর মুখ করে কিছু ভাবে, তারপর বলে, আজ রাতে যদি কিছু দেখতে পাস বা যদি কেউ ডাকে তোকে, কোনো সাড়া শব্দ করবি না। আমার এই কথাটা শুনেই ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। ভাবছিলাম কেন এলাম এখানে। সেদিন রাতের বেলায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। পরের দিন সকাল সকাল জেঠু আমাকে কলকাতায় নিয়ে যাবে বলেছিল। তাড়াতাড়ি শুয়ে পড়লেও আমার চোখে ঘুম এলো না। চোখটা টিপে চেষ্টা করলাম ঘুমোনোর, তবে মনের মধ্যে একটা চাপা ভয় যেন ঘিরে ধরছিল, যেন বারবার জানান দিচ্ছিল সেই রাত অনেক ভয়ানক হতে চলেছে আমার জন্য। রাত আরো বাড়ল, ঠান্ডাও আরো বাড়ল। হঠাৎ খাটটা একটু নড়ে উঠল, মনে হলো হয়তো জেঠু উঠছে। আমি পেছন ফিরে শুয়েছিলাম, বুঝতে পারলাম জেঠু ধীরে ধীরে খাট থেকে নামলো। আমি ঘুরলাম না, ওইভাবেই শুয়ে রইলাম, শুধু চোখটা খুললাম দেখার জন্য জেঠু কোথায় যাচ্ছে। দেখলাম জেঠু কেমন একটা অদ্ভুত রকমভাবে হাঁটতে হাঁটতে খাটের পাশ দিয়ে এসে ওই দরজার সামনে দাঁড়ালো। তারপর দরজাটা খুলে বাইরের অন্ধকারের মধ্যে চলে গেল। আমি সবই দেখছিলাম, ভাবলাম জেঠু হয়তো বাথরুমে গেল, কিন্তু দেখলাম কিছুক্ষণ বাদেই জেঠু বাথরুমে যায়নি, ওই দরজার বাইরের অন্ধকারেই দাঁড়িয়ে, একটু কুঁজো হয়ে। অন্ধকারে তখন আমার চোখটা সয়ে গেছে। দেখলাম জেঠু আমার দিকেই তাকিয়ে, ঠোঁটটা চওড়া করে মারিবার করে কেমন অদ্ভুতভাবে হাসছে আমার দিকে তাকিয়ে, ঠিক আগের দিন রাতের মতো। আমি চোখটা বন্ধ করে নি ভয়, তবে চোখ বন্ধ করলে কি আর যা দেখেছি সেটা তো ভোলা যাবে না। সঙ্গে সঙ্গে খাটে আমার পেছন থেকে একটি ডাক শুনতে পাই, যেখানে ঠিক জেঠু শুয়েছিল। গলাটা জেঠুরই। অরিত্র, আমার সাথে চ, অনেক কিছু দেখার আছে। আমি ধরফর করে পেছনে ঘুরে তাকাই, দেখি জেঠু আমার ওপর ঝুঁকে পড়েছে। সেই অদ্ভুত হাসি, এই হাসিটা আমার চেনা। আমি বুঝতে পারছিলাম আমার জেঠু ওটা নয়, তবে এক অদ্ভুত টানে আমার মুখ অজান্তেই সাড়া দেয় সেই গলায়। আমি বলি, হ্যাঁ। তারপর আমার শরীরের ওপর নিয়ন্ত্রণ আমি হারিয়ে ফেলি। সব দেখতে পাচ্ছিলাম, বুঝতে পারছিলাম, ছুটে পালানোর চেষ্টাও করছিলাম, তবে পারিনি। জেঠু ঘর থেকে বেরিয়ে বাইরে যায়, আমিও বেরোলাম পেছনে পেছনে। বাইরে তখন হাড় হিম করা ঠান্ডা, একটা সোয়েটারও পরিনি, ঠান্ডাও লাগছিল, তবে কোনো মন্ত্র বলে সেই দিকে আমার হুঁশ ছিল না। শুধু আমার শরীরটা চলে যাচ্ছিল জেঠুর পেছন পেছন। খালি পায়ে কতক্ষণ হেঁটেছিলাম আমার মনে নেই। অজয় নদীর ধারে এসে জেঠু দাঁড়ায়,
কুঁজো হয়ে আমার দিকে ফিরে তাকায়। তারপর এক বিকট অদ্ভুত হাসি হেসে নদীর জলে নেমে যায়। জলের স্রোত তখন প্রবল আর ঠান্ডা হিম শীতল জল। জেঠুর শরীরে যেন এসব কিছুরই প্রভাব পড়ছে না। আমিও জলের দিকে এগিয়ে যাই। তখন জেঠু মাঝ নদীতে, গোটা শরীরটা জলের ভেতরে, মুখটা শুধু বাইরে, আমাকে বলছে, অরিত্র, আয় আমার কাছে, অনেক কিছু দেখাবো তোকে। আয় আয় অরিত্র, তাড়াতাড়ি আয়। আমি নামতে লাগলাম। পায়ের চেটোয় ঠান্ডা জলের স্পর্শে আমার শরীরটা কেঁপে উঠল। তাও এগোতে লাগলাম। হঠাৎ একটা জোরে হ্যাঁচকা টানে আমি ছিটকে চলে আসি পাড়ে। আমার শরীরের নিয়ন্ত্রণ আমি যেন ফিরে পাই। হকচকিয়ে ঘুরে দেখি জেঠু আমাকে ধরে টেনে টেনে তুলছে। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। নদীর দিকে তাকাই, দেখি কেউ কোথাও নেই। জেঠুকে বলি যে জেঠুর মতোই দেখতে যে একটু আগে ওই নদীর জল থেকে আমাকে ডাকছিল। জেঠু আমাকে বলে, তোকে তো বারণ করেছিলাম সাড়া না দিতে, কিন্তু তুই সাড়া দিয়েছিস। তারপর আমাকে বাড়ির দিকে নিয়ে যায়। আমি পেছন থেকে এক অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পাই, তবে এবার সেটা জেঠুর কণ্ঠস্বর নয়, একটু অন্যরকম। সেই গলা যেন হিম শীতল বাতাসের থেকেও ঠান্ডা। তুই তো আসবি বললি অরিত্র, কোথায় যাচ্ছিস? আসতে তো তোকে হবে। তারপর এক অট্ট হাসিতে যেন ওই অজয় নদীর ধারটা কেঁপে ওঠে। জেঠু আমাকে ধরে ঘরে নিয়ে যায়। সেই রাতে ঘুমোই না। জেঠু বলে, অরিত্র, তোকে এই গ্রাম ছাড়তেই হবে, না হলে তোকে বাঁচানো যাবে না। আমি আজকে আমার যথাসাধ্য চেষ্টা করে তোকে হয়তো ফিরিয়ে আনতে পেরেছি, সেটা আর হয়তো সম্ভব হবে না। এই বলে জেঠু একটি মাদুলি নিজের হাত থেকে খুলে আমার হাতে পরিয়ে দেয়। তারপর ভোরের আলো ফুটতেই আমরা রওনা দিই কলকাতার জন্য। বাড়িটা থেকে যখন বেরিয়ে আসছিলাম, আমি দেখেছিলাম ভেতরের ঘরে অনেক অবয়ব দাঁড়িয়ে হাসছিল আমার দিকে তাকিয়ে। একটু কেমন কুঁজো হয়েছিল সবাই। তারপর কলকাতায় এসে জেঠু আমার বাবা মাকে সব কথাই খুলে বলে। বাবা খুব চিন্তায় পড়ে যায়। জেঠুকে বলে আমাদের সাথে কলকাতার বাড়িতেই থাকতে। জেঠু থাকলো না। জেঠুকে যেন নিয়তি টেনে নিয়ে গেল ওই গ্রামের বাড়িতে। দুদিনের ওই অভিশপ্ত রাতের পরে সেদিন রাতে আমি ভালো করে ঘুমোলাম, নিজের বাড়িতে নিজের বিছানায়। সকালে ঘুম ভাঙল মায়ের ডাকে। মায়ের মুখটা কেমন যেন শুকনো শুকনো লাগছিল। মাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। মা বলল, তোর বাবাকে জানিস তো, ফোন করেছিল গ্রাম থেকে। জেঠু নাকি কাল রাতে মারা গেছে। জেঠুর দেহ পাওয়া গেছে সকালে অজয় নদীতে। আমি পুরো স্তম্ভ হয়ে যাই কথাটা শুনে। অজান্তেই আমার হাতে থাকা ওই মাদুলিটাকে স্পর্শ করতে যাই আমি। দেখি মাদুলিটা নেই। বিছানায় একটু খুঁজতেই আমি পাই। দেখি মাদুলির সুতোটা যেন কেউ কেটে দিয়েছে, আর মাদুলিটা পুরো কালো হয়ে গেছে। মাকে দেখাই, মা কান্নায় আরো ভেঙে পড়ে। আমার ধারণা দাদা আমার জেঠু আমার প্রাণ রক্ষার জন্য নিজের জীবন দিয়েছিল, আর ওই মাদুলিটা যদি জেঠুর হাতে থাকতো তাহলে হয়তো জেঠুর কোনো ক্ষতি হতো না। এখন আমাদের ওই গ্রামের বাড়ি বন্ধ হয়ে পড়ে আছে। বাবা মা মাঝে মাঝে যায় সেখানে দেখাশোনা করতে, কিন্তু আমি আর কোনোদিনও যাইনি গ্রামের বাড়িতে। ভালো করে লিখতে পেরেছি কি জানি না, যদি কিছু ভুল হয় তোমার ভাষায় সেগুলো ঠিক করে শুনিও শ্রোতাদের। অপেক্ষায় রইলাম। অরিত্র, তোমার এই ঘটনাটি পাঠ করতে গিয়ে আমার লিটারেলি গায়ে কাঁটা দিয়ে উঠছিল। আমি
মানে প্রতিটা জায়গা যেখানে তোমাকে যেভাবে ডেকেছিল সেই জায়গাগুলো যখন আমি ন্যারেট করছিলাম, আমি ফিল করছিলাম যে তুমি কি শুনেছ। খুব মানে ভয়াবহ ব্যাপার, আর একটা খুবই দুঃখজনক তোমার জেঠুর জন্য যেটা ঘটেছে, বা যে কি বলবো, মানে জেঠুর সাথে যেই ভয়াবহ ঘটনাটা ঘটেছে এটা খুবই প্যাথেটিক বলতে পারো। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে যে সাহস করে এই ঘটনাটি পাঠিয়েছ অরিত্র, অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, জানাও তোমাদের কেমন লাগলো আজকের এই ঘটনাটি কমেন্ট করে, লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, এটা আমাদের অনেক বড় হেল্প হবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।